নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি আপনাদের সামনে। সরাসরি ফোন করতে দেখুন টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। সারাদিনে গ্লোব টিভিতে দুটি টাইমে আমার প্রোগ্রাম থাকে, সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40। ভারতবর্ষের সাধক নিয়ে আমার অনুষ্ঠান করা আপনাদের সামনে এবং তাদের জীবন কাহিনী বাণী তুলে ধরাইতে আমার কাজ। আমার ভক্তবৃন্দ এবং যারা দর্শকবৃন্দ রয়েছেন তারা সাধকদের কথামৃত এবং তাদের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমি নিজের কার্য বলে মনে করি। এবং সেই নিয়ে চলছে লোকনাথ ব্রহ্মচারী বাবার পর্ব নাম্বার 35। আগের পর্বে আমি বলেছিলাম, কোনো গুরুর শিষ্য যদি এসে লোকনাথ বাবাকে যাচিয়ে নিয়ে যেতে চান, পরীক্ষা করতে চান, তাহলে তার সঙ্গে বাবা কি রূপ ঠাট্টা করত, এরকম আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ইনি হলেন সাধু নাগ মহাশয়, অর্থাৎ দুর্গাচরণ নাগ মহাশয়। ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। তাহলে আরেকটি ঘটনা আমি শুরু করছি। কি হয়েছিল সেই শিষ্য যখন বাবার কাছে আগমন হয় সেই শিষ্যের। অপর ঘটনাটি ঘটে শ্রী রামকৃষ্ণের শিষ্য দুর্গাচরণ নাগ মহাশয়কে কেন্দ্র করে। বারোদি গ্রামের কিছু দূরেই নাগ মহাশয় একটি স্থান কিনে অবস্থান করেন, অর্থাৎ জমি কিনে তাতে কুটির তৈরি করে সেখানে অবস্থান করেন। একদিন এই বহুখ্যাত মহাপুরুষকে অর্থাৎ লোকনাথ বাবাকে দর্শন করার জন্য বাবার বারোদি আশ্রমে আসেন দুর্গাচরণ নাগ মহাশয়। নাগ মহাশয় নিতান্ত কাঙালের বেশেই সর্বদা চলাফেরা করেন, অর্থাৎ কিরকম থাকে, শরীরখানি এক জীর্ণ চাদরে আবৃত থাকে। পরিধেয় বস্ত্রটি অত্যন্ত মলিন এবং একটু নোংরাটে টাইপের, এবং মাথার চুলগুলো এলোমেলো, অর্থাৎ স্নানও করেন না, তেলও দেন না। চুলগুলো এবং বস্ত্র অবিন্যস্ত ও অপরিচ্ছন্ন। এই বেশে নাগ মহাশয় বারোদির আশ্রমে উপস্থিত হন। তাকে দেখে লোকনাথ বাবা ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, কিরে, তোর এমন বেশ কেন? চুলগুলো এলোমেলো, কাপড় চোপড় পরিষ্কার থাকলে কি ধর্ম হয় না? নোংরা থাকলেই কি ধর্ম হয়? দুর্গাচরণ নাগ মহাশয় এ কথা শুনে চুপ করে রইলেন। বাবা কিন্তু দুর্গাচরণকে দেখে বুঝতে পেরেছিলেন দুর্গাচরণ সেখানে জমি কিনেছে, আশ্রম করবে। তার আগে তার বহু প্রচলিত এই বারোদি আশ্রমে লোকনাথ বাবাকে একটু পরীক্ষা করে নিতে চাইছিলেন। সুতরাং সেখানে এসে কি ঘটে বাবা বুঝতে পেরেছিলেন ইনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য, এবং যোগ বলে সাধকদের মধ্যে যে কথোপকথন হয় সেটা সাধারণ মানুষের বোধগম্য হয় না। এখানে লোকনাথ বাবা ব্রহ্মচারী এবং রামকৃষ্ণ দেবের যে কথোপকথন সেগুলো যোগবলের দ্বারা হয়েছে, সাধারণ মানুষের প্রকাশ্যে এগুলো আসেনি। সাধু নাগ মহাশয় একেবারে চুপ করে থাকেন, প্রশ্নের উত্তর কিছু দিতে পারেন না। বাবা কি প্রশ্ন করলেন, যে নোংরা অবস্থায় থাকলেই কি শুধু ধর্ম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ধর্ম হয় না? এর উত্তর নাগ মহাশয়ের কাছে নেই। লোকনাথ বাবা কিন্তু তাকে ছাড়বার পাত্র নয়। যখন পেয়েছেন একবার হাতে, তখন ভালো করে তাকে বাজাবেন, এটাই ঠিক করেছেন। আবার বাবা প্রশ্ন করেন, তোর গুরুকে? নাগ মহাশয় উত্তর দিলেন, আগে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বাবা জানতেন যে তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু যেই তার মুখ থেকে এই কথা শুনেছেন তখন বাবা বলেন, তোর গুরু কি তোকে এই রূপে থাকতে বলেছেন?
নাগ মহাশয় নীরবেই দাঁড়িয়ে রয়েছেন, তার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। তার কারণ তার গুরু তো তাকে এই দেশে থাকতে বলেনি। সে কি উত্তর দেবে? যদি বলে হ্যাঁ তাহলে মিথ্যা কথা, আর যদি বলে না তাহলে বলবে কেন তুই এই বেশে রয়েছিস। তারও উত্তর তার কাছে নেই। আমি কলার বন্ধুকে দেখিনি আগে। জয় মা তারা। জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। আসানসোল থেকে। কি নাম তোমার? সঞ্জয় স্যার। কি দাস? সঞ্জয় স্যার। সঞ্জয় দাস। সাও। আচ্ছা, সঞ্জয় সাও। বলো তোমার জন্ম তারিখ বলো সঞ্জয়। 7 লাইনটা কোনো কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেল। তো যাই হোক, তো যেখানে ছিলাম আমি, তোর গুরু কি তোকে এই বেশে থাকতে বলেছেন? নাগ মহাশয় নীরবেই দাঁড়িয়ে রইলেন। উত্তর তো কিছু দেবার নেই, কারণ তার গুরু তো বলেননি এইভাবে থাকতে। ব্রহ্মচারী বাবার পরিহাস কিন্তু এখানেই সেদিন শেষ হলো না। দুর্গাচরণ নাগ মহাশয় বেশ বিপাকে পড়েছে। কি করবে? বেরোতেও পাচ্ছে না আশ্রম ছেড়ে, আবার উত্তরও দিতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। বাবা বলেন, তাহলে তো দেখছি যেমন গুরু তেমনই হয়েছে তার শিষ্য। অর্থাৎ বাবা একদম সরাসরি তার গুরু নিন্দা করছে শিষ্যের সামনে। কথাগুলি শোনার পর দুর্গাচরণ নাগ মহাশয় গুরু সর্বস্ব প্রাণ নিয়ে, গুরুকে পরমাত্মা মনে করে নাগ মহাশয় সহ্যের সীমা অতিক্রম করে গেল। যখন এই কথাটি শুনল, কি শুনল? যে যেমনই গুরু তার তেমনই শিষ্য হয়েছে। উত্তরে একটি কথাও উচ্চারণ করলেন না। উচ্চারণ না করে আশ্রম ত্যাগ করে চলে গেলেন নাগ মহাশয় নীরবে। বলা বাহুল্য, লোকনাথ বাবা রামকৃষ্ণদেবকে ভালোভাবেই চিনতেন। নাগ মহাশয়কে ডেকে আনার জন্য ভক্তদের বললেন। যখন নাগ মহাশয় অর্থাৎ দুর্গাচরণ নাগ মহাশয় যখন আশ্রম ছেড়ে চলে যাচ্ছে, তখন ভক্তদের বলল যে ডেকে নিয়ে আয় ওকে। নাগ মহাশয় বাবার সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বাবা বলেন, ও হে দুর্গাচরণ, তোমার গুরু ভক্তি দেখে আমি খুবই আপ্লুত, কিন্তু আমি তো কোনো ভুল কথা বলিনি। দুর্গাচরণও চিন্তা করছেন, কি বাবা বললেন যে ভুল কথা বলিনি। যেমন গুরু তার তেমনই শিষ্য, এর অর্থ তুমি এই কথার শোনার পর প্রতিবাদ না করে স্থান ত্যাগ করলে, অর্থাৎ এই আশ্রম ছেড়ে চলে যাচ্ছিলে। রামকৃষ্ণ পরমহংসদেব ঠিক তাই। তাকে যদি কেউ অপমান করে, তবে রামকৃষ্ণ তাকে কোনো রকম অকথা কুকথা কিছুই বলেন না। তিনি নীরবে সহ্য করে সেই স্থান ত্যাগ করেন। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? সাত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম কি? ছেলের নাম রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ? 7/9/2000। 7/9/2000। টাইম? দুপুর 1:03, কলকাতা। এখন কোথা থেকে বলছেন? বারাসাত। বারাসাত। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। আমি যেটা দেখতে পাচ্ছি, ওর এখানে ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম। ছেলে তো দেখতে সুন্দর একটু, তাই না? ছেলে দেখতে সুন্দর। প্রশ্ন কি নিয়ে বলো? ও কবে থেকে চাকরি হবে? কবে থেকে চাকরি হবে? ছেলে কি পড়াশোনা করেছে? ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। কোন স্ট্রিম ছিল? ও আর্টসে। আর্টসে। পাস কোর্স না অনার্স? বিয়ে। আরে বিয়ে তো আমি বুঝতে পারছি, আর্টস মানে বিয়ে হবে, বিএসসি বিকম হবে না। কিন্তু কথা হলো পাস কোর্সে পড়েছে না অনার্স নিয়ে? পাসে পড়েছে, ঠিক আছে। এবার চাকরি যেটা হবে, কি সরকারি চাকরির জন্য চেষ্টা করছে না যে কোনো চাকরি হোক?
কোনো চাকরি হোক। আচ্ছা, এইবার তাহলে বলি শোনো, এখানে তোমার ছেলে রাশি লগ্ন থেকে যদি বিচার করা যায় বর্তমান 2025 সাল অবধি খুব ভালো চাকরির যোগ আছে। কেমন? এই যে 2025 সাল ভালো চাকরির যোগ আছে, বেসরকারি হোক সরকারি হোক, চেষ্টা করতে বলো ছেলেকে। তবে ছেলের মধ্যে কিন্তু এর পরে একটু সম্ভাবনাটা খারাপ হবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসবে, আচ্ছা। একটু পেটের গন্ডগোল, মাথার যন্ত্রণা হতে পারে। হ্যাঁ হচ্ছে, এগুলো হচ্ছে। হচ্ছে? হ্যাঁ। মা আমি স্টুডিওতে বসে এগুলো তোমার প্রশ্ন ছিল না, কি করে বললাম বলো তো? সেটাই তো। তোমার ছেলে যে দেখতে সুন্দর, তোমার ছেলে তো ছবিও দেখিনি, শুধু জন্ম তারিখটা নিয়েছে আর সময় আর স্থান। হ্যাঁ। তাহলে এই যে জিনিসটা হচ্ছে ছেলের, এটাই ওর সব কিছু আটকে দিচ্ছে। কোনো নেগেটিভ স্পিরিট যেটা তোমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে সেটা ছেলের মধ্যে মাঝে মধ্যে প্রবেশ করে, এবং সেই স্পিরিট প্রবেশ করে ওকে নেগেটিভ এনার্জি দেয়, যার ফলে ওর হওয়া জিনিস আটকে যায়। ওটা কি জিনিস দাদা? স্পিরিট মানে কোন রকম অশুভ আত্মার প্রবেশ ঘটে ওর শরীরের মধ্যে, যার ফলে ওর মাথার যন্ত্রণা, এখনো মাথার যন্ত্রণা আছে, পরে গিয়ে এটা 2026 সাল থেকে আরো বড় আকার নেবে, অনেকটা পাগলামো টাইপের এসে যাবে। এই জিনিসটা আসবে মা, এর জন্য কিন্তু একটু যোগাযোগ করার দরকার আছে। এবং ছেলের কিন্তু এখন গোল্ডেন টাইম, আর এই গোল্ডেন টাইমটা যদি এই জিনিসটাকে না কাটানো যায় তাহলে কিন্তু গোল্ডেন টাইমে ভালো কিছু হওয়ার নেই, এটা মনে রেখো। কিছু হবে, ওই চাকরি হবে, কিন্তু কিছুদিন পর চাকরি করার পর ছেড়ে দেবে। ও একটা জায়গায় স্থিরতা আনতে পারছে না, তাই তো? মনটা স্থির করতে পারছে কি? না, মনটা স্থির নেই, মনটা স্থির নেই। এটাই ওই অশুভ আত্মার প্রবেশ ঘটছে ওর মাঝে মধ্যে শরীরে, এবং যেটা ওর মস্তিষ্কে আঘাত সৃষ্টি করছে। আমি কোনো ভুল কথা বলি না, আমি যেটা বলি সঠিক বলি। এবং ছেলের এই গোল্ডেন টাইম, এই গোল্ডেন টাইমে যদি ছেলেকে দাঁড় না করাতে পারো তাহলে আর কিন্তু ছেলেকে দাঁড় করাতে পারবে না, কারণ 2025-এর দুর্গাপুজোর পর থেকে ওর খারাপ সময় শুরু হবে, এবং এই খারাপ সময় অনেক কিছু প্রবলেম আসবে। প্রথম আসবে একটা নারী ঘটিত কেসে ফেসে যাওয়ার সম্ভাবনা, একটা বড় সড়ো আকারের। ওর কোনো দোষ থাকবে না, কিন্তু ওকে ফাঁসানো হবে। তাহলে এইগুলো থেকে যদি আগেই সেই অশুভ জিনিসটাকে ওর থেকে বার না করা যায় তাহলে ছেলের কিন্তু ভালো হওয়ার নেই মা। এর জন্য যোগাযোগ করতে হবে। কেমন? তুমি বুকিং নাম্বার দেখো, কলিং এ যাচ্ছে বুকিং নাম্বার, দুটো নাম্বার আছে, লিখে নাও, ওখানে ফোন করে জানো, ওখানে ডিটেলস বলে দেবে। বলছি কি যে ও পুলিশের জন্য চেষ্টা করছে। হ্যাঁ, ওর পুলিশের চাকরি কি আছে? ও একটা পরীক্ষাও দিয়েছে ক্লাসের, সেটা কি? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মা কেটে যাবে। পুলিশের চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা জিনিস কেটে যাবে ওর, এটা। আচ্ছা। ও হওয়ার যোগ আছে পুলিশের চাকরি, কিন্তু পুলিশের চাকরি হবে, পুলিশ মিলিটারি চাকরি হবে, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা, এই যে নেগেটিভ বললাম না, নেগেটিভ জিনিসটা রয়েছে, এর জন্য মুখের সামনে থেকে আটকে যাবে চাকরিটা। তখন কিন্তু পস্তাবে, আমি বারবার বলছি, একটু যোগাযোগ করে নাও। জয় মাতা। অবশ্যই চাকরি পুলিশের আছে, কিন্তু যে গোল্ডেন টাইমে কোনো অশুভ আত্মার প্রবেশ যদি সেই ছেলেটির শরীরে ঘটে তাহলে কোনো রকম শুভ কিছু হতে দেবে না। যে আত্মাটার প্রবেশ ঘটছে শরীরের মধ্যে প্রকট হচ্ছে তাকে টেনে বার করার সিস্টেম আছে এই মায়াংতন্ত্রে। যার জন্য এই কথা বলি যে সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাভার। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকারও কিন্তু এই মায়াংতন্ত্র হয়। কেন? প্রথম হচ্ছে আমার জ্যোতিষবিদ্যার পারদর্শিতা, যে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে, কোন জায়গায় ডিস্টার্ব করছে, গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করে সমস্যা। এই তিনটে সমস্যা হয়তো আপনি কাটিয়েছেন, তবু আপনি সমস্যা মুক্ত হচ্ছেন না। তাহলে ধরে নিতে হবে পূর্বপুরুষের কোন শ্রাদ্ধ শান্তির কাজ ঠিক মতো হয়নি। বাপ হোক, ঠাকুরদা হোক, বা তার ওপরের কেউ হোক, বা মাতৃকুলের কেউ হোক, মামা বা ওরকম পিতৃকুলের কেউ হোক, কাকা জ্যাঠা ইত্যাদি, বা যাদের বিবাহিত হয়ে গেছে শ্বশুরকুল শাশুড়িকুল,
তা কোনো আত্মা যদি অতৃপ্ত থেকে যায়, আপনি তার নামও জানেন না, কার্ডটা হয়নি, আপনি সবকিছু অ্যারেঞ্জ করেছেন কিন্তু হয়নি ঠিক মতো কাজ, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় এই সমস্যা যে এই যে তাদের অতৃপ্ত আত্মা সেই কিন্তু প্রধান বাধার সৃষ্টি করে থাকে। ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তির জন্য সোনার বস্তা রেখে দেয়, কিন্তু মানুষ অন্ধের মতো লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুটতে থাকে। কেন? কে ছোটায়? সেই পূর্বপুরুষের আত্মারা। এই পূর্বপুরুষের শান্তি কামনার যজ্ঞের দ্বারা সম্ভব, এবং সেই পূর্বপুরুষের সমস্ত নাম জানার দরকার নেই, কিন্তু তারা তুষ্ট হলে কোনো রকম সমস্যা আসবে না। তারা চাইলে আপনাকে ফুটপাত থেকে রাজা বানিয়ে দেবে, আর তারা চাইলে রাজা থেকে ফুটপাতে নামিয়ে দেবে। সুতরাং পূর্বপুরুষের যজ্ঞ অতি অবশ্যই প্রয়োজন। যেমন ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ভীষ্মের কথা আপনারা সবাই শুনেছেন মহাভারতে। ভীষ্ম কি বলেছিল? ভীষ্ম বলেছিল যে পূর্বপুরুষের আত্মাদের তুষ্টির জন্য আমাকে যজ্ঞ সহ বিভিন্ন কার্য করতে হবে এই কুরুবংশের রক্ষার্থে। আর সেই পূর্বপুরুষগণ তাকে আশীর্বাদ করেছিলেন ইচ্ছা মৃত্যুর কবচ দিয়ে, মানে ভীষ্ম যেটা চাইতো সেটাই ঘটতো। ভীষ্মকে পরাজিত একমাত্র করেন, বাণ দ্বারা করেননি, বাক্য দ্বারা করেছিলেন শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণ তিনি ভগবান, স্বয়ং ঈশ্বর। তিনি চাইলে ভীষ্মকে বধও করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। ভীষ্মের জীবনের সেই ভুলটা সে বুঝতে পেরেছিল। এই হচ্ছেন ভগবান। তা পূর্বপুরুষ সাধনা আর পূর্বপুরুষ যজ্ঞ দ্বারা মানুষ সমস্যা মুক্ত 100% হবে। 100% এবং আমার ভক্তদের এই যজ্ঞ করিয়ে প্রত্যেকের আজকে সমস্যা মুক্ত। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম আমি বারুইপুর থেকে বলছিলাম। বারুইপুর থেকে? কি নাম আপনার? আমার নাম রাজেশ হালদার। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ স্যার। জন্ম তারিখ? 23/11/2000। 23/11/2000। টাইম? বিকাল 5টা। জন্মস্থান? বারুইপুরে। প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্ন ক্যারিয়ারে সাফল্য আছে কিনা, বা আর্থিক দিকটা ডেভেলপ হবে কিনা, প্রতিষ্ঠা পাবো কিনা, সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলো, এর আগে কোনোদিন গ্লোব টিভিতে ফোন করেছো তুমি আমাকে? না, এর আগে করেছিলাম, পাইনি। পাওনি? আচ্ছা, কি কাজ করছো বাবা তুমি এখন? কাজ বলতে সেইভাবে কোনো কাজ করতে পারিনি। কিচ্ছু কাজ করতে পারোনি, বাড়িতে বসে রয়েছো? হ্যাঁ। আচ্ছা, দেখো এটুকু যেটা দেখতে পাচ্ছি, তোমার তো তুলা রাশি, তো হ্যাঁ হ্যাঁ তুলা রাশি, খুব জেদি একগুয়ে ছেলে, তাই না তুমি? হ্যাঁ। হ্যাঁ, তুমি একটা কাজ করো বাবা, গড়িয়াহাট চেম্বারে আমার সাথে যোগাযোগ করো, বালিগঞ্জ স্টেশনের পাশে গড়িয়াহাট চেম্বার। বাড়ির গার্জেনকে সঙ্গে নিয়ে এসো, আমি ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। জয় মা তারা। কেন এইভাবে কথাটা বললাম? কারণ আমি যাদের জ্যোতিষ গণনা করি, আগের দিনই এর সাথে কথা বলেছি বলে আমার মনে হচ্ছে, কারণ হরোস্কোপ যেটা দেখলাম এবং যে সাউন্ড ভাইব্রেশন পাচ্ছি তার থেকে মনে হলো একদিন আগেই এর সাথে আমি কথা বলেছি এই বিষয়। এই জন্য পুনরাবৃত্তি এটা ঘটালাম না, কারণ এর আসার প্রয়োজন আছে। এই যে তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে, এই মহাযজ্ঞে সেই আত্মাদের যারা শ্মশান ভূমিতে বিরাজমান, সুপ্রিম পাওয়ার যাদের, সেই তারামায়ের অনুচরেদের তুষ্ট করতে হয়। এই যে আহুতি দিচ্ছেন, দেখছেন যজ্ঞতে স্ক্রিনে চলছে, এর সাকল্য ব্যবহার হয় এক এক প্রকার।
বাস্তুদোষ খণ্ডনের জন্য এক প্রকার, গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার, আবার পূর্বপুরুষের আত্মাদের তৃপ্তি ঘটানোর জন্য আরেক প্রকার সাকল্য লাগে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে বশীকরণ বা বিবাহ স্থির হচ্ছে না, কিন্তু কেউ পড়ানো যাবে না, কিছু ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। অবশ্যই কিভাবে হবে? এই অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হবে, যাকে চোখে দেখা যায় না। সেই অদৃশ্য শক্তি যজ্ঞেতে আহ্বান, এই সাকল্য প্রয়োগ থেকে যে গন্ধ উৎপন্ন হয় তার থেকে তাদের আগমন ঘটে, এবং যার মঙ্গলের কাজ করতে হবে তার ছবি এবং নাম সহ ক্রিয়া করে দিলে 100% সেই ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার হয়। আমার কাছে ধারণ ছাড়া প্রতিকার একটা কিছু দিলাম, বাড়ির শোকেজে নিয়ে ধূপধুনো দেখা, ওইসব ডুপিবাজি কাজ আমি করি না। প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছেন, একজনও বলেননি যে আমার কাছে এসে উপকার পাননি। আমি কলার বন্ধুকে দেখেনি। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শুক্লা দত্ত বলছি। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? ডরথি দত্ত। জন্ম তারিখ তাড়াতাড়ি? 1-3-1993। 1993। টাইম? হ্যাঁ, 10টা 24। সকাল? হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। প্রশ্ন কি? কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে। মেয়ে কি করেছে মা? হ্যাঁ, মেয়ে কতদূর পড়াশোনা করেছে? ঝটপট বলো, টাইম নেই টিভিতে। এমএসসি করেছে, জিওগ্রাফি নিয়ে এমএসসি। জিওগ্রাফি নিয়ে এমএসসি করেছে, ঠিক আছে। মেয়ে তো দেখতে সুন্দর, কিন্তু খুব জেদি রাগী, তাই না? দেখতে ভালো কিন্তু খুব জেদি এবং একগুয়ে টাইপের, মাথা গরম তো, তাই না? ঠিক কথা। এইবার তুমি চাই বেটার হবে। হ্যাঁ বলো, কি বলছো? কোন লাইনে চাকরি ও সুইটেবল হবে? দেখো, জিওগ্রাফি নিয়ে পড়েছে তখন, সুতরাং এই জায়গাটা তো মেয়ের চাকরি এখানে ঠিক আছে মা। রাহুর দশা, চন্দ্রের অন্তর্দশা, ভালো যোগ চলছে, মেয়ের গোল্ডেন টাইম, ঠিক আছে, মেয়ের গোল্ডেন টাইম। তবে একটা মেয়ের খারাপ মা, খুব খারাপ, সেটা প্রেমে প্রতারিত হতে পারে বা খারাপ কারোর সাথে প্রেম হতে পারে, বিবাহের পর থেকে ভাগ্যের অবনতি ঘটবে। খুব খারাপ, বিবাহের জায়গাটা প্রচন্ড খারাপ, এবং প্রেম যদি কারণেও সেটা খারাপ, ভাগ্যের অবনতি ঘটবে। এমনি মেয়ের ভালো, এই জায়গাটা মেয়ের ডিস্টারবেন্স। এখন গোল্ডেন টাইম। আর কিছু বলার দরকার আছে কি? হ্যাঁ, গোল্ডেন টাইম তো। যদি অ্যাফেয়ার্সে না জড়ায়, ঠিক আছে, তাহলে চাকরি হবে, নলে হবে না, একদম পরিষ্কার। অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়লে চাকরি হবে না, কনফার্ম, কারণ ওর এই জায়গাটা ড্যামেজ আছে এবং সন্তান হওয়া একটা প্রবলেম রয়েছে। চাকরি গোল্ডেন টাইম মেয়ের এখন। এইটা যদি থাকে তাহলে হবে না, নচেত যদি থাকে তাহলে প্রতিকার করতে হবে, এর জন্য আমার যোগাযোগ করতে হবে। বৃষ, বৃষ রাশি, বৃষ। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে এইভাবে একদম গাইডলাইন করে দেবো। যারা ফোন করেন ফ্রিতে কল বলে, কিন্তু তা নয়। আমি কি বললাম? যদি অ্যাফেয়ার্স থাকে তাহলে সমস্যা হবেই না, 100% লিখে নিতে পারে। আর যদি না থাকে তাহলে হবে, কারণ এখন গোল্ডেন টাইম। কেন, কিভাবে, কি করে হচ্ছে, সবই বিচার্যের ব্যাপার, এবং এটাই জ্যোতিষ গণনা এবং জ্যোতিষ বিচার। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিগড় হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ। আর তারাপীঠ প্রতি অমাবস্যায় আমার থাকে, আর বাসগৃহতে আমার যজ্ঞের ব্যবস্থা রয়েছে। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো রয়েছে, গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394, 9836396305। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। তো লোকনাথ বাবা যে রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোভাবে চিনতেন এবং তার শিষ্যকে পুনরায় ডেকে তাকে বোঝালেন এবং বললেন, এটাই সাধকদের পরিচয়। সাধকদের মধ্যে কোনো রকম অহংকার থাকে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন গ্লোব টিভিতে লোকনাথ ব্রহ্মচারীর নেক্সট পর্ব নিয়ে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।